হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আ আজকে আবারও আপনাদের সাথে চলে আসলাম আমাদের বাংলা ফ্রি ক্লাস নিয়ে নেক্সট জেন ইনস্টিটিউট শেখার নতুন দিগন্তে। সো সবাই খুব দ্রুত আমাদের ক্লাসটিতে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দিন যেন আমাদের ফ্রি ক্লাসটিতে সবাই অ্যাটেন্ড করতে পারে। নতুন, নতুন অনেক কিছু আমাদের কাছ থেকে শিখতে পারে। সো সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করুন এবং আপনারাও একটু দ্রুত হচ্ছে যারা রেগুলার ক্লাস করেন আশা করি অনেকের মধ্যে হচ্ছে একটা পরিচিতি হয়ে গেছে বা পরিচয় হয়ে গেছে। সো সবাই সবার পরিচিত জনদের বা অনেকে হয়তো ফ্রেন্ডশিপও হয়ে গেছে অনেকের মধ্যে। সো সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিন এবং আমাদের ক্লাসটাতে ওয়েলকাম সবাইকে। আপনাদের সবাইকে আমাদের ক্লাসে ওয়েলকাম। সো আজকে আমরা খুব সুন্দর একটা টপিক পড়বো। খুবই একটা পদ্য অংশ তাহারই পরে মনে। খুবই সুন্দর একটা টপিক। আ সো এই কবিতায় আ আমরা এই কবিতা সম্পর্কে বিস্তারিত আজকে জানবো। এই কবিতা থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, কিভাবে আনসার করব, উত্তর সহ লেখার প্যাটার্ন সহ কিন্তু আজকে আমরা দেখব যে আমাদের ক্লাসটা কেমন হয়। সো অলরেডি আমাদের সাথে যুক্ত হচ্ছে এমডি সিয়াম। আ সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। আ কেমন আছেন ভাইয়া? আচ্ছা। আ সো ভাইয়া আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করুন এবং হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিন যেন বেশি, বেশি স্টুডেন্ট আমাদের এই শেখার নতুন দিগন্তে জয়েন হতে পারে। ওকে, সো তাবাসসুম জামান লাভিন সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। দ্রুত যেন আমাদের ক্লাসে সবাই জয়েন হয়ে যায় এবং আমাদের ক্লাসটা অবশ্যই, অবশ্যই শেয়ার করো। তালাত মাহমুদ। ওকে। খুবই সুন্দর একটা টপিক। আচ্ছা এই কবিতাটা কার পছন্দের? ফেভারিট কার? এটা হচ্ছে মানে সবাই আমাকে কমেন্টে জানাও যে, "আপু কবিতাটা আমার অনেক পছন্দের।" খুবই সুন্দর কিন্তু লাইনগুলা। এত সুন্দর মানে আমি যখন ইন্টারমিডিয়েটে ১ম এই কবিতাটা পড়ছি, আমি জাস্ট ভাবছি যে কিভাবে এত সুন্দর লেখা মানুষ মানে মানে চিন্তা করতে পারে? কিভাবে এত সুন্দর করে চিন্তা করতে পারে? কিভাবে এত সুন্দর করে লিখতে পারে? মানে কেন যে কবি সাহিত্যিকরা এই যে অবিস্মরণীয়, কেন যে তারা এত স্মরণীয় আমাদের কাছে আসলে এই কবিতাগুলা বা এই উপন্যাস এগুলা না পড়লে কিন্তু বোঝা যায় না। ওকে, সো আমাদের সাথে আরো যুক্ত হচ্ছে আরাফাত হুসাইন। আচ্ছা। সো কে কোথা থেকে দেখছো? কার কলেজ কোনটা? কারা ঘুমন্ত ২৬ ব্যাচ? আচ্ছা ২৬ ব্যাচের খুবই রেসপন্স কম। সো কারা ২৬ ব্যাচ? ২৬ ব্যাচ আমাদের কারা? তারা আমাদের লিখো যে আপু আমি হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচ। আমার পরীক্ষা তো খুবই নিকটে। কিভাবে প্রিপারেশন নিলে আমি খুব ভালো করে পরীক্ষা দিতে পারবো? বাংলার জন্য আমার কি পড়তে হবে? কোন প্যাটার্ন এ পড়লে আমি বাংলায় অনেক ভালো করতে পারবো? এ প্লাস নিশ্চিত এ প্লাস পাবো। ঠিক আছে? তারা সবাই আমাদেরকে কমেন্ট করো। আচ্ছা কারা আমাদের আ ২৭ এইচএসসি ২৭ ব্যাচ আছে তারাও আমাদের সাথে কমেন্ট করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমাদের সামনে কিন্তু সামনে অনেক সময়। সো এই যে আমাদের হচ্ছে দেখো এখন কিন্তু যে ক্লাসগুলা হচ্ছে, স্টার্টিং ক্লাসগুলা, এই ক্লাসগুলা থেকে লাস্ট পর্যন্ত আমাদের ক্লাসগুলা কন্টিনিউ করতে আমাদের পেজের সাথে তোমরা যুক্ত থাকো, আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। ওকে। সো অলরেডি আমাদের ক্লাসে ২০ জন যুক্ত হয়ে গেছে। তোমরা বেশি, বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো। তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। ওকে এবং যারা শেয়ার করবে তারা অবশ্যই আমাদেরকে জানায়ও যে, "আপু শেয়ার ডান। আমি আপনাদের ক্লাস শেয়ার করছি। আপু আপনাদের ক্লাস আমার ভালো লাগে অনেক।" সো অলরেডি এই যে সবাই হচ্ছে অলরেডি অ্যাটেন্ড করতেছে। নীল আকাশ আমি ২৭ তম ব্যাচ। আরিশা ইসলাম নূর ২৭ তম ব্যাচ। সো হচ্ছে ২৭ তম ব্যাচ। উত্তেজিত ২৭। তার মানে ২৭ মানে সবসময় কি চাঙ্গা একটা ভাব, তাই তো? এই যে চাঙ্গা ভাব, এইভাবেই কিন্তু আস্তে, আস্তে কিন্তু প্রিপারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখো সামনেই এইচএসসি পরীক্ষা দিবা, সামনেই চলে আসবে ভর্তি পরীক্ষার যুদ্ধ, ভর্তি যুদ্ধ। ঠিক আছে? অর্থাৎ ভর্তি পরীক্ষা একটা যুদ্ধক্ষেত্রের সমান। ঠিক আছে? এই ইন্টারমিডিয়েট পাস করার পরেই বুঝতে পারবা যে অ্যাডমিশন লাইফটা কি পরিমাণে স্ট্রাগল করা লাগে। ঠিক আছে? সো যাদের বেসিক নলেজ বেসিক নলেজ লেভেল ভালো হবে, এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যাদের বেসিক ভালো হবে দেখো, সবসময় আমি একটা কথা বলি যে যাদের বেসিক ভালো হবে, ঠিক আছে? যাদের বেসিক ভালো হবে, ঠিক আছে? বেসিক
ভালো হবে তারাই চান্স পাবে অ্যাডমিশন টেস্টে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাম করা স্বনামধন্য যত বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি বলো, তারপরে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সব জায়গায় কিন্তু যাদের বেসিক নলেজ লেভেল ভালো আছে তারাই কিন্তু চান্স পাবে। সো বেসিক ভালো করার জন্য কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েটের এই যে লেভেলটা, এই সময়টাতে এই সময়টা থেকেই প্রস্তুতি কিন্তু শুরু করা উচিত। ওকে, ২৭ জন যুক্ত হয়েছে। নীল আকাশ জি আপু দোয়া করবেন। অবশ্যই দোয়া করি যে তোমরা অনেক ভালো করে পড়াশোনা করো, অনেক ভালো করে পরীক্ষা দাও, অনেক ভালো ফলাফল করো এবং আমাদের ক্যাম্পাস গুলাতে তোমরা আসো। এটাই হচ্ছে আমাদের চাওয়া। ঠিক আছে? আমাদের ক্যাম্পাস গুলাতে আমাদের জুনিয়র হয়ে আসো। এটাই কিন্তু আমাদের চাওয়া। ওকে। আরাফাত হোসেন লিসা আপু শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো লাস্ট পর্যন্ত আমাদের ক্লাসটা করতে আমাদের সাথে থাকেন। আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস করব। সুন্দর একটা ক্লাস করব। তাহারেই পড়ে মনে। আচ্ছা, কাকে মনে পড়ে? কাকে মনে পড়ে? আচ্ছা, তাহারেই পড়ে মনে। কেউ কি বলতে পারবে যে কাকে মনে পড়ে? তোমাদের আমি এই তাহারেই পড়ে মনে যখন আমি বলতেছি কথাটা তখন তোমাদের কাকে মনে পড়তেছে? সবাই কমেন্টে জানাও তো যে তাহারেই পড়ে মনে। তোমার কাকে মনে পড়ে? তোমার কাকে মনে পড়ে জানাও। যে আপু আমার হচ্ছে এই কথাটা শুনলে আমার কাকে মনে পড়ে? কাকে মনে পড়ে? তোমার কাকে মনে পড়ে এটা জানাও। আচ্ছা, তোমরা আমার কাছে জিজ্ঞেস করতে পারো যে এটা এই কথাটা পড়লে বা এই বাক্যটা পড়লে আমার কাকে মনে পড়ে, এটাও কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আপু আপনার কাকে মনে পড়ে। ওকে। কবির, আচ্ছা নীল আকাশ, কবির হাজবেন্ড কে আচ্ছা। আচ্ছা আপু আমাকে একটু মনে করিয়েন। আচ্ছা, আরাফাত ভাইয়া বলছে তাকে মনে করতে, অবশ্যই সবসময় মনে করি। আচ্ছা, জান্নাতি ইসলাম আনিকা, আমার কাউকেই মনে পড়ে না। তাই? আচ্ছা, মোহাম্মদ স্বাধীন বলছে আপু বলা যাবে না। আচ্ছা, কেন? বললে কি হবে? বললে কি ভিউ কমে যাবে, ভিউয়ার কমে যাবে? আচ্ছা, ওনাকে মনে পড়ে। আরমিন রহমান, ওনাকে মনে পড়ে। আপনার কাকে মনে পড়ে? সাদিকুল ইসলাম, আপনার কাকে মনে পড়ে? আমার যে আসলে কাকে মনে পড়ে, আমার তো অনেক মানুষকে মনে পড়ে। আচ্ছা, ওকে। সো যাই হোক, অলরেডি মজা করতে করতে আমাদের ক্লাসে ৩৫ জন যুক্ত হয়ে গেছে। এখন অলরেডি কিন্তু দেখো আমাদের কালকে কিন্তু ইবিআই কোর্স লঞ্চিং আমাদের একটা ইভেন্ট হয়েছে, তোমরা সবাই দেখছো। সো অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট। ওকে, সো তাহলে দেখো তাহারে মনে পড়ে লিখছে কে? কবি সুফিয়া কামাল। ঠিক আছে, কবি সুফিয়া কামাল কিন্তু লিখছে হচ্ছে তাহারেই পড়ে মনে। ঠিক আছে। আচ্ছা, এত সুন্দর তার লেখনী, এত সুন্দর তার লেখনী। ঠিক আছে, চলো আমরা একটু দেখে নিই। ওকে, তো দেখো 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 কি হয়েছে। সুফিয়া কামাল, তাহলে কে লিখছে? সুফিয়া কামাল। ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা একটু সুফিয়া কামাল সম্পর্কে জেনে নিই। ঠিক আছে। আচ্ছা, সুফিয়া কামাল সম্পর্কে জানার আগে আমরা একটু দেখবো যে আসলে কেন তিনি এই কবিতাটা লিখলেন। ঠিক আছে, কেন তিনি এই কবিতাটা লিখলেন। আচ্ছা, দেখো এখানে বলছে কবিতার সার সংক্ষেপ দিয়ে একটা কথা আছে। বলছে যে তাহারই পরে মনে কবিতাটি ১৯৩৫ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আচ্ছা। আচ্ছা, আদিবা ইয়াসমিন বলছে আপু বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবেন প্লিজ। আচ্ছা, ওকে, বিভীষণের প্রতি মেঘনাদের কিন্তু আমাদের একটা ক্লাস অলরেডি হয়েছে, তোমাদের প্রিয় ফাহিম ভাইয়া বাংলার, উনি কিন্তু ক্লাসটা নিয়েছেন। এটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল হোক, আমাদের হচ্ছে ফেসবুক পেজ, সব জায়গায় কিন্তু আছে আপলোড করা, তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো। আর তোমাদের যদি মনে হয় না আপু আমি পড়ালে ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের সামনে আবারও নেক্সট কোনো ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে আসবো। ঠিক আছে। ওকে, সাকিব বলছে জি আপু আজকে ভর্তি কনফার্ম করছি। ওকে, ওয়েলকাম সাকিব, আমাদের প্ল্যাটফর্মে তোমাকে অনেক অনেক স্বাগতম। আচ্ছা, সো চলো আমরা অনেক কথা বলছি, একটু ক্লাসে চলে যাই আমরা। ওকে, দেখো ক্লাসে চলে যাই। একটু বলছে সার সংক্ষেপ, তাইলে সার সংক্ষেপের মধ্যে বলতে এই কবিতাটা মানে কিভাবে কিভাবে আসলো এটা আমরা একটু জানবো। ঠিক আছে। সো দেখো,
তাহলে প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1900, এখান থেকে কিছু কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি 1935 সালে এটা প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে। এবং দেখো প্রথম প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয়। ওকে, এখন এই যে প্রকাশিত হয় এখান থেকে একটা মানে সালটা জানা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জানা কোন পত্রিকায়, কোন পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়। সো এই পত্রিকার নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটাকে যদি আমরা একটু দেখাই, যদি 5 স্টার দিই, 5 স্টার দিই তাইলেও কিন্তু কম হয়ে যাবে, ঠিক আছে। মাসিক মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায়, এখনই মুখস্থ করে নাও, আমাদের ক্লাসে আমাদের সাথে সাথে মুখস্থ করে নাও যে মাসিক মোহাম্মদী পত্রিকায় তাহারই পরে মনে কি হয়, তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে। ওকে, সাদিয়া আক্তার বলছে জি ঠিক, আপনি পড়াইবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি পড়াবো, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো করতে আমাদের সাথে থাকো, ঠিক আছে। ওকে, আরমিন বলছে মিস নেক্সটে বিভীষণের প্রতি মেঘনাদ নিয়েন প্লিজ। ওকে আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা রাখলাম, তোমরা আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা একটা আবদার করছো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের জন্য বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে আসবো। ওকে, পৌরনীতি ক্লাস, আচ্ছা পৌরনীতি ক্লাস তো আমাদের হয় না, আমাদের হচ্ছে আচ্ছা ওকে। এখন দেখো পরে বলছে যে দেখো এখন এগুলা পড়ার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে কবি, আমাদের যে কবি সুফিয়া কামাল, আচ্ছা দেখো আমরা কোথায় ছিলাম, সুফিয়া কামাল, ঠিক আছে। এখন এই যে সুফিয়া কামাল, ওনার হাজবেন্ড 1932 সালে, কত সালে দেখো, 1932 সালে, ঠিক আছে, 1932 সালে তার স্বামী, তার স্বামীর নাম কি ছিল? আচ্ছা সবাই একটু কমেন্ট করো তো, অলরেডি দেখো 55 জন, হ্যাঁ 55 জন আমাদের লাইফে যুক্ত আছে, সব 55 জন সবাই কমেন্ট করো যে কবি সুফিয়া কামালের স্বামীর নাম কি ছিল। কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি ছিল, প্রথম স্বামী বলি কারণ যেহেতু পরবর্তীতে আবার বিয়ে হয়েছে। তো সবাই আমাকে এই প্রশ্নের উত্তর দেন তো, স্বামী, তার স্বামীর নাম কি ছিল, তার স্বামীর নাম, স্বামীর নাম কি ছিল, স্বামীর নাম কি ছিল, এটা একটু আমাকে জানাবেন কমেন্টে, যে কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি ছিল। আচ্ছা ওকে, এম আর নিলয় বলছে আপু বাংলা দ্বিতীয় পত্র হবে না? অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হবে, ধাপে ধাপে, আমাদের যেহেতু সপ্তাহে 7 দিনই ক্লাস থাকে, সো 7 দিনের মধ্যে বাংলা প্রথম পত্র একদিন এবং বাংলা দ্বিতীয় পত্র একদিন অবশ্যই ক্লাস হবে। সৈয়দ নেহাল হোসেন, আরমিন রহমান, আচ্ছা আপু শাফিয়া আক্তার শিফা আপু, আমি আপনার ক্লাস দেখি, ওকে সো থ্যাংক ইউ সময় করে বা ভালোবেসে আমার ক্লাস দেখার জন্য। ওকে, তো তার স্বামীর নাম ছিল হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। দেখো গল্পে গল্পে আমরা মুখস্থ করব, ঠিক আছে, আজকে ক্লাস করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে সৈয়দ নেহাল হোসেন। তাহলে তার স্বামীর নাম ছিল কি, সৈয়দ নেহাল হোসেন। ওকে, এখন এই যে সৈয়দ নেহাল হোসেন, উনি ছিলেন আমাদের যে কবি সুফিয়া কামাল, তার যে সাহিত্য রচনা, এই সাহিত্য রচনার প্রধান যে মানে কি বলে শক্তি বা উৎসাহদাতা, এক কথায় উৎসাহদাতা। মনে করো তুমি পড়াশোনা করতেছো, এখন আমি তোমাকে গাইড করতেছি যে তুমি এভাবে এভাবে পড়লে অনেক ভালো করতে পারবে, অনেক ভালো রেজাল্ট করতে পারবে, ভার্সিটিতে চান্স পাবে, ঠিক আছে, আমি তোমাকে গাইড করতেছি, মানে আমি তোকে উৎসাহ দিচ্ছি। সো এই যে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন, উনি কিন্তু কবিকে, আমাদের কবি সুফিয়া কামালকে উৎসাহ দিতেন যে সাহিত্য চর্চার প্রতি, কিভাবে তিনি সাহিত্য চর্চা করবে, ঠিক আছে। সো তাকে বলা হয় যে কবি, এটা একটা প্রশ্ন আমাদের সামনে আসবে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসবে, এই জন্য আমি কথাটা বলে দিলাম যে সৈয়দ নেহাল হোসেন মানে কবিকে কবির সাহিত্য মানে কবিকে সাহিত্য চর্চায় কে উৎসাহ দিতেন, ঠিক আছে, কার উৎসাহে কবি সাহিত্য চর্চা করতেন, ঠিক আছে। এটার উত্তর হবে কি সৈয়দ নেহাল হোসেন। এখন এই যে সৈয়দ নেহাল হোসেন, উনি 1932 সালে, 1932 সালে উনি হচ্ছে মারা যায়, ঠিক আছে, 1932 সালে উনি মারা যায়। দেখো 1932 সালে উনি মারা যায়, 1932 সালে মারা যায়, ঠিক আছে, মারা যান। এখন 1932 সালে উনি মূলত একটা শীতের মানে শীতকালে মারা যান, ঠিক আছে, 1932 সালে মারা যান, এবং তখন ছিল হচ্ছে শীতকাল, তখন কি ছিল, শীতকাল। ওকে,
সো কোনো একটা শীতের দিনে বা শীতকালে উনি মারা গেছে। এখন এই যে শীতকালে কবির স্বামী মারা গেল, তার যে প্রেরণা পুরুষ উনি যে মারা গেল, এই এই কারণে উনি কি হলো একটা মানে গভীর একটা ব্যথা অনুভব করলেন। কবি কি করলেন? একটা ব্যথা অনুভব করলেন। ঠিক আছে? এবং তারই প্রেক্ষাপটে উনি কিন্তু এই কবিতাটা রচনা করেছেন। যেটা দেখো ১৯৩২ সালে মারা গেছে এবং আমাদের এখানে কিন্তু লেখা ছিল। আমাদের কিন্তু দেখো এখানে লেখা ছিল যে পাঠ পরিচিতিতে কি ১৯৩৫ সালে, তাহলে ৩২ সালে মারা গেছে। আর উনি লিখছে কত এটা তারপরে লিখছে এবং প্রকাশ পেয়েছে কত সালে? ১৯৩৫ সালে। ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপর দেখো, এরপর কি বলছে যে আচ্ছা, এরপর বলছে যে পরে কবিতাটি সাঁঝের মায়া কাব্যে সংকলন করা হয়। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এরপর বলছে কবিতাটিতে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। আচ্ছা, প্রকৃতির সাথে প্রকৃতি দেখো আমাদের কিন্তু এখানে ফাল্গুন, তারপরে হচ্ছে শীতকাল, তারপরে হচ্ছে বসন্তকাল নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? সো শীতকালের প্রকৃতির চেহারা কেমন থাকে, বসন্তকালের প্রকৃতির চেহারা কেমন থাকে, এগুলা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হবে। সো প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক কি বলছে এখানে গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? এবং বলছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানব মন এবং কবিকে আনন্দের শিহরণ জাগাবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ দেখো বসন্তকাল যখন আসে চারিদিক কিন্তু ফুলে ফুলে ভরে ওঠে। শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং আমরা জানি কি বসন্তকালে কিন্তু গাছগুলা নতুন রূপে সজ্জিত হয়, নতুন নতুন পাতা হয়, ফুল হয়, ফুল ধরে। দেখো আমের যে মুকুলগুলা আম গাছে চারিদিকে কি হয়, আম গাছে মুকুলে মুকুলে ভরে যায়। ঠিক আছে? একটা ঘ্রাণ বের হয় চারিদিকে। বিশেষ করে গ্রামে কিন্তু এই জিনিসটা অনেক বেশি। ঠিক আছে? সো এই যে আ চারিদিকে ফুলে ফলে ভরে যাওয়া, রঙিন হয়ে যাওয়া এই বিষয়টা আমাদের মনে কি করে? আনন্দের শিহরণ জাগায়। আনন্দের শিহরণ জাগায় বা জাগানো উচিত। ইভেন তোমরা দেখে থাকবা আ আমরা কিন্তু বসন্ত উৎসবও করে থাকি। এই যে বসন্তকে স্মরণ করে খুব সুন্দর করে আমরা কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে, আমরা মেয়েরা বিশেষ করে বাসন্তী রঙের শাড়ি পরি, ছেলেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে সুন্দর করে ফুল দিয়ে সেজে গুজে কিন্তু আমরা খুব মানে ধামাকা ভাবে বা কি বলবো খুব বড় করে কিন্তু আমরা বসন্ত উৎসব সেলিব্রেট করি। ঠিক আছে? সো বসন্ত আমাদের কি করে আনন্দের শিহরণ জাগাবে আমাদের মধ্যে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কবিতাটা আমরা দেখলে হ্যাঁ, এই এই যে আচ্ছা 58 জন আছে আমাদের ক্লাসে আজকে, খুব ভালো। আচ্ছা তোমরা আরেকটু বেশি বেশি শেয়ার করো যেন আমাদের আমাদের ক্লাসটাতে ১০০ প্লাস স্টুডেন্ট আজকে অ্যাটেন্ড করে। এত সুন্দর একটা ক্লাস, খুব বেশি স্টুডেন্টদের সাথে এটা এনজয় করব, এটাই কিন্তু আমাদের চাওয়া। ঠিক আছে? ওকে। এরপর বলছে যে দেখো, তাহলে এই কবিতায় যদি আমরা দেখি তাহলে আমরা একটু অন্য কিছু দেখতে পাই। আচ্ছা কি দেখতে পাই? দেখো বলছে যে কিন্তু এই কবিতায় কবির ব্যক্তি জীবনে দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। ঠিক আছে? অর্থাৎ একটা মানে কি বসন্ত যে এসেছে, বসন্ত আসলে যে কবি কি হবে? এই যে উম নতুন, নতুন করে কবিতা বা সাহিত্য রচনা করবে, গান রচনা করবে, এগুলা না করে তার মনটাকে আমরা দেখবো কি মনটা খারাপ বা মনটা ভারাক্রান্ত। তাকে আমরা উদাসীন হিসেবে পাবো। ঠিক আছে? যার কারণে কি বলছে এবং কেন পাবো? কারণ ওই যে তার স্বামী মারা গেছে, শীতকালে তার স্বামী মারা গেছে এবং শীতটা যে তার জীবন থেকে তার প্রিয় একটা জিনিস কেড়ে নিয়ে গেছে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। ওকে। বলছে যে কারণ কবির ১ম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষ। দেখো আমি যে কথাটা বলে আসলাম, এই কথাটা কাব্য সাধনার প্রেরণা পুরুষ। বোঝা গেছে? অর্থাৎ তাকে লেখালেখি করতে মানে প্রেরণা দিয়েছে কে? তার কাব্য সাধনার প্রেরণা পুরুষ সৈয়দ নেহাল হোসেন। ঠিক আছে? মাঘ মাসের কোন এক কুয়াশাচ্ছন্ন দিনে আকস্মিকভাবে মারা যান। ঠিক আছে? তাহলে কোন মাসে মারা যান? মাঘ মাস। তাহলে পৌষ, মাঘ হচ্ছে শীতকাল, তাই তো? শীতকালে কিন্তু মারা যায়। একটু আগে আমি বললাম যে শীতকাল। অর্থাৎ মাঘ মাসের কোন এক কুয়াশাচ্ছন্ন দিনে কিন্তু উনি কি হয়েছে? মারা গেছে। ঠিক আছে? ওকে। এতটুকু কি বুঝতে পারছো আমি যে কথাটা বললাম? সবাই একটু আমাকে কমেন্টে জানাও তো আপু যে কবিতার যে মূল ভাব এটা আমি বুঝতে পারছি। আপু আপনি খুব সুন্দর মতো আমাদের কবিতার মূল ভাবটা বুঝাতে পারছেন। এটা এটা কমেন্ট করো যে আপু ডান, আমরা খুব সুন্দর মতো বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, এমডি মামুন বলছে, "ম্যাম কেমন আছেন?" আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং নতুন, নতুন স্টুডেন্ট এবং তোমরা সবাই এত বেশি আমাকে ভালোবাসো। আমার দেখে অনেক ভালো লাগে। আচ্ছা, সো তোমরা সবাই বেশি, বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। ফ্রেন্ডদেরকে মেনশন করো। ঠিক আছে? দেখি আজকে আমাদের ক্লাসে ১০০ প্লাস আমাদের স্টুডেন্ট হয় কিনা। ঠিক আছে? ১০০ প্লাস স্টুডেন্ট হবে আজকে, আমরা এটাই আশা করব। ওকে।
সো এই পর্যন্ত বুঝলাম। এখন বলছে তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে থাকে রিক্ত শীতের করুণ বেদনা, ঠিক আছে, করুণ বেদনা। এখন বলছে তাহলে আমার প্রিয় একজন যদি মানুষ আমার জীবন থেকে হারায় যায় বা চলে যায়, নাই হয়ে যায়, তাহলে আমি কি কখনো ভালো থাকতে পারবো? আমরা কিন্তু কখনো ভালো থাকতে পারবো না, এটাই কিন্তু এখানে বুঝাইছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে লাস্ট একটা কথা সুন্দর মতো দেওয়া আছে। এই লাস্ট কথাটা একটু ফোকাস করে বলছে গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। আচ্ছা, সংলাপ নির্ভর, সংলাপ বলতে আমরা কি বুঝি? তাহলে বাংলা দ্বিতীয় পত্র, দেখো আমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু সংলাপ একটা, মানে আমাদের একটা পার্ট আছে যে সংলাপ লিখন। তো আমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে সংলাপ কিভাবে লিখতে হয় সেটা কিন্তু শিখবো। এখন দেখো এই যে সংলাপ, এটার ইংরেজি হচ্ছে, দেখো আমরা ইংরেজিতে কিন্তু অনেক বলি ডায়ালগ, ঠিক আছে, ডায়ালগ, ডায়ালগ। সো সংলাপ হচ্ছে কি ডায়ালগ, অর্থাৎ একজন, মানে শুধু একজন না, সেখানে দুইটা পক্ষ থাকবে, অর্থাৎ আমি আছি তুমি আছো, আমরা দুইজন মনে করে কথা বলতেছি, তুমি আমার সামনে আছো, আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার সাথে কথা বলতেছো। সো এই যে কথোপকথন অর্থাৎ কনভারসেশন, ঠিক আছে, ডায়ালগ বা কি বলতে পারি আমরা, কনভারসেশন। আমরা যে এই যে কি করি, চ্যাট করি, ভয়েস পাঠাই একজন আরেকজনকে, ঠিক আছে, এই ধরনের যে একজন পাঠাবে আরেকজন রিপ্লাই দিবে, এই ধরনের যে কথাবার্তা সেটা হচ্ছে কি সংলাপ নির্ভর রচনা। অর্থাৎ যখন আমরা এই কবিতার মধ্যে যাব, ওকে ওকে, সো 71 আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, খুবই থ্যাংক ইউ তোমাদের, অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য, 71 স্টুডেন্ট, অনেক ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। সো দেখো আমরা ডায়ালগ বা কনভারসেশন টাইপের কিন্তু এই রচনাটা, অর্থাৎ সংলাপ নির্ভর। আমরা দেখবো যে এখানে একটা কবি ভক্ত আছে, দেখো আমরা কি দেখতে পারবো এখানে, দেখবো যে এক পাশে দেখো আমরা কবিকে পাবো, ঠিক আছে, এক পাশে পাবো আমরা কবিকে, কবি কথা বলবে এক পাশে, এবং আরেক পাশে কথা বলবে হচ্ছে কবি ভক্ত। আচ্ছা, কবি ভক্ত, মনে করো তোমরা তোমরা মনে করো আমার ভক্ত, এখন আমার মনে করো মন খারাপ, তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো বারবার, আপু আপনার কি হয়েছে, আপনার কেন মন খারাপ, কেন আপনি আজকে মন মরা, আপনি তো হাসি খুশি থাকেন, ঠিক আছে। এই যে কবি ভক্ত কি করবে, কবি ভক্ত কবিকে বারবার প্রশ্ন করবে যে কবি তুমি আজ এত উন্মনা কেন, ঠিক আছে, আমরা কিন্তু গল্পের মধ্যে গেলেই দেখতে পারবো। সো চলো আমরা একটু গল্পের মধ্যে যাই, যে কবি ভক্ত আসলে কবিকে কি কি জিজ্ঞাসা করে, এটা আমরা একটু দেখে আসি, ঠিক আছে। কবি ভক্ত কবিকে কি কি জিজ্ঞাসা করে, দেখো বলছে, আচ্ছা ওকে, বলছে যে হ্যাঁ, আচ্ছা, প্রজাপতি প্রজাপতি কমেন্ট করছে যে কবি ভার্সেস কবি ভক্ত, ইয়েস, ওকে। সো প্রজাপতি তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আচ্ছা, এমডি মামুন, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাফসীর পিয়াস, ওকে, সবাই একটু আমাদের ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো, মেনশন করো ফ্রেন্ডদেরকে। ওকে, সো চলো আমরা একটু কবিতাটা পড়ে আসি। কবিতা কি বলছে যে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই, অর্থাৎ কবি ভক্ত, এখানে এই কথাটা হে কবি, হে কবি, এই কথাটা কে বলতেছে বলতো, এই কথাটা বলতেছে হচ্ছে কবি ভক্ত। তাইলে আমরা যদি দেখো এভাবে লিখি, আমরা কিন্তু এটাকে একটা সংলাপ সংলাপ হিসেবে দেখো, যে কবি ভক্ত কি বলতেছে, হে কবি নীরব কেন, তুমি কেন নীরব আজকে, ফাগুন অর্থাৎ ফাগুন বলতে এখানে কি বোঝাচ্ছে, ফাল্গুন মাস, তাই তো, ফাল্গুন মাস, অর্থাৎ ফাল্গুন মাস, ঠিক আছে। আচ্ছা, ফাল্গুন মাস। সো দেখো কি বলছে যে ফাল্গুন মাস, ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ ফাল্গুন মাস কিন্তু, আচ্ছা, ধরা ধরা মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীতে বা পৃথিবীতে, ঠিক আছে, আচ্ছা, পৃথিবীতে, ধরা মানে হচ্ছে পৃথিবী, আমরা যখন শব্দ অর্থ করবো তখনও কিন্তু আমাদের এগুলো আসবে, আমি তোমাদের একটু পরেই দেখাবো, ঠিক আছে। তো বলছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি কি লবে নাকো তব বন্দনাই, অর্থাৎ যে ফাল্গুন মাস তো এসে গেছে, বসন্ত, এই যে ঋতুরাজ বসন্ত সে যে আসলো, তার যে এত নতুন, তার যে মানে এত সৌন্দর্য, এত কি বলবো অপরূপ, মানে সৌন্দর্যের অধিকারী ঋতুরাজ, ঋতুরাজ কেন বলা আছে, সকল ঋতুর রাজা, অর্থাৎ সবচাইতে বেশি মানে সৌন্দর্যের সমারোহ কিন্তু এই ঋতুতে। সো বলছে তুমি কি তাকে বরিয়া, বরিয়া মানে কি বরণ করে, বরণ করে, অর্থাৎ নতুন বউ যখন কি করে ঘরে আসে আমাদের, নতুন বউ যখন ঘরে আসে তখন আমরা কি করি, তাকে বরণ করে নিই, মানে সাদরে গ্রহণ করি, ঠিক আছে, সাদরে গ্রহণ করি, খুব মানে কর্ডিয়ালি তাকে গ্রহণ করি, ঠিক আছে। সো বলছে কি যে বসন্তে বরিয়া, বসন্তে বসন্তকে তুমি কি বরণ করে নেবে না, তাকে কি তুমি ওয়েলকাম করবে না, ঠিক আছে, এটাই কিন্তু কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে। তখন দেখো, তাহলে আমাদের কবি ভক্তের পার্টটা গেল। এখন আমরা
দেখে আসলাম, দেখো তাইলে আমাদের কি ছিল, আমরা কিন্তু এখানে দেখলাম যে কবি ভক্ত, দেখো কোথায় ছিলাম আমরা, এখানে যে এইখানে আমরা বলা বলি করতেছিলাম যে কবি ভক্ত প্রশ্ন করেছে। এখন কবি ভক্ত প্রশ্ন করার পরে কবি আবার রিপ্লাই করতেছে, কবি আবার উত্তর করতেছে। কি উত্তর করতেছে এখন চলো সেটা আমরা দেখি যে কবি কি উত্তর করতেছে, ঠিক আছে। আচ্ছা দেখো কবি কি উত্তর করতেছে, দেখো যে বলছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলে। অর্থাৎ সে প্রশ্ন করতেছে তার ভক্তকে যে মানে স্নিগ্ধ আখি, কহিল মানে কি, কহিল মানে হচ্ছে বলা, সে বলল স্নিগ্ধ আখি তুলি, তার মানে নরম যে একটা চোখের একটা কি বলবো একটা সুন্দর যে একটা চোখের একটা ভাব, ঠিক আছে, স্নিগ্ধ আখি তুলি। আখি মানে কি চোখ, ঠিক আছে, আখি মানে চোখ। আচ্ছা দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে দক্ষিণ দুয়ারকে মানে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, ঠিক আছে, সেইভাবে তার কবি তার ভক্তকে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা ওকে, এখন এটা কিন্তু এভাবে কিন্তু প্রশ্ন করলো তারা, ঠিক আছে, তার মানে তাদের মধ্যে কথাবার্তা চলতেছে। এখন দেখো চলতে চলতে কি বলছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, ঠিক আছে, এভাবে কিন্তু সে জিজ্ঞাসা করতেছে। অর্থাৎ এই যে বাতাবি লেবুর মানে বাতাবি লেবু বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, এই যে বসন্ত ঋতুতে ফুল ফুটেছে কিনা, তাহলে কোন ফুলের কথা বলা হয়েছে। দেখো এখানে প্রশ্ন কিন্তু আসতে পারে যে তাহারই পরে মনে কবিতায় কোন ফুল ফোটার কথা বলা হয়েছে, তাহলে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে বাতাবি লেবুর ফুল। বাতাবি লেবু, লেবু বলতে এখানে বোঝাচ্ছে বাতাবি লেবু, আমরা যেটা লেবু বলি, লেবু, বাতাবি লেবু। বোঝা গেছে? হ্যাঁ অবশ্যই এমসিকিউ দিবে, একটু পরেই আমরা কিন্তু এমসিকিউ সেশনে চলে যাব, ঠিক আছে। ওকে, কোমল চোখ, আচ্ছা আরাফাত হোসেন বলছে কোমল চোখ, হ্যাঁ ইয়েস, স্নিগ্ধ চোখ মানে হচ্ছে কোমল চোখ, এটা কিন্তু আমাদের এমসিকিউ এর মধ্যে আছে। আচ্ছা এ বলছে ফুটেছে কি আমের মুকুল, তাহলে আমের মুকুল, এই যে আমাদের গ্রীষ্মকালে আমরা এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকা আম খাই, তো আম খাওয়ার আগে তো আমের মুকুল তো আসে, তাই না, এটা কিন্তু বসন্ত ঋতুতে আসে, ঠিক আছে। সো সে যে এই যে বসন্ত ঋতুটা শুরু হয়েছে তার কি কি দেখে আমরা বুঝবো, লেবুর ফুল ফুটেছে কিনা, আমের মুকুল ধরেছে কিনা, এগুলা দেখে কিন্তু আমরা বুঝবো, ঠিক আছে। এরপর দক্ষিণা সমীর, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর। ওকে, সো দেখো দেখো কি আমরা কি বলতেছিলাম, সরি একটু নেট প্রবলেম হয়েছিল, সো আমাদের সাথেই থাকো, একটু নেট প্রবলেম হয়েছিল, ঠিক আছে, একটু সাথে থাকো আমাদের। বলছে সমীর, তাহলে সমীর মানে হচ্ছে বাতাস, আমি যা যা লিখে দিচ্ছি, যেভাবে যেভাবে লিখে দিচ্ছি এভাবে কিন্তু নোট করে নাও সবাই, এগুলো আসবে। ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে তাহার এই পরে মানে কবিতায় ধরা, ধরা বলতে কি বোঝানো হয়েছে, ধরা শব্দটির অর্থ কি, তাহলে ধরা শব্দটির অর্থ কি ধরনী বা পৃথিবী, ঠিক আছে, এটা কিন্তু বলতে হবে, এটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো বলছে তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল, অর্থাৎ কি এই যে আমের যে মুকুলের গন্ধ, বিভিন্ন ফুলের গন্ধ, এগুলাতে কি বাতাস, যে দক্ষিণা বাতাস, এটা কি আকুল হয়ে গেছে, এইভাবে কিন্তু প্রশ্ন করতেছে কবি, তার কবি ভক্তকে উল্টা আবার প্রশ্ন করতেছে, ঠিক আছে। ওকে দেখো তো এই যে আমরা যে পার্টটুকু পড়লাম, আচ্ছা চলো তো দেখে আসি আমাদের এখান থেকে কি কি এমসিকিউ আছে, আমাদের এখান থেকে কি কি এমসিকিউ আসছে একটু চলো দেখে আসি। আচ্ছা বলছে দেখো, বলছে তাহারাই পড়ে মনে কবিতায় নীরব কে, সবাই আনসার করো তো, সবাই আনসার করো। আহ এত নেট প্রবলেম কেন, আচ্ছা সরি এখানে মেবি মানে যে লাইন আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে, আমাদের এখানে প্রবলেম না, মানে ওয়াইফাই যে অফিস ওখান থেকে একটু ডাউন হচ্ছে আজকে নেটওয়ার্ক, ঠিক আছে। সো ওকে এখানে দেখো, আচ্ছা সবাই একটু প্যাশন রাখো, ধৈর্য, ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া কিছু হবে। আচ্ছা তুমি যদি এত অস্থির হয়ে যাও, ধৈর্য যদি না রাখতে পারো সামান্য এতটুকুতে, তাহলে সারা জীবন স্ট্রাগল করবা কিভাবে, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ধরো এখন একটা নেট প্রবলেম যদি আমার হয়, আচ্ছা আমার কি খারাপ লাগে না, আচ্ছা আমি কি তোমাদের সাথে দেখাচ্ছি যে আমার খারাপ লাগতেছে, তো সবসময় কিন্তু খারাপ লাগাটা এভাবে প্রকাশ করা যাবে না, ধৈর্য রাখতে হবে, প্যাশেন্স রাখতে হবে, প্যাশেন্স প্যাশেন্স। সফলতার প্রধান কথাগুলোর মধ্যে হচ্ছে ধৈর্য, ঠিক আছে, ধৈর্য পরিশ্রম চেষ্টা, ধৈর্য পরিশ্রম চেষ্টা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, শিফা আক্তার বলছে আপু আইসিটি ক্লাস কবে, আইসিটি ক্লাস হয়তো আমাদের বৃহস্পতিবার আইসিটি ক্লাস হয় সম্ভবত, ঠিক আছে। আচ্ছা আমাদের পেজে ফলো রাখলে কিন্তু দেখতে পারবা। ওকে, তাহলে বলছে তাহারে পরে মানে কবিতায় নীরব কে, ওকে অলরেডি আমাদের কিন্তু কমেন্ট করা শুরু করছে, অনেক কমেন্ট। আরাফাত হোসাইন গ, স্বয়ং কবি, ঠিক আছে, সানজিদা সুলতানা গ, ঠিক আছে। ওকে,
আবিদা শাহা শাহজান, আচ্ছা মাহমুদ শাহদিন, ঠিক আছে, ঠিক আছে। সবাই গ কমেন্ট করছে। ইয়েস, স্বয়ং কবি অর্থাৎ কবি। আমরা কিন্তু প্রথমেই দেখছি যে কবি ভক্ত কি বলছে, হে কবি তুমি নীরব কেন? তার মানে কবি ভক্ত কাকে বলতেছে? কবিকে বলতেছে তুমি নীরব কেন? তাহলে এখানে নীরব কে? স্বয়ং কিন্তু কবি, স্বয়ং কবি। ওকে, আচ্ছা। এরপর দেখো নেক্সটে কি বলছে যে ওকে, তাহলে এখানে দেখো সঠিক অ্যান্সারটা কিন্তু কালার করে সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা, এরপর নেক্সটে দেখো কি বলছে, কবি সুফিয়া কামাল কোন ঋতুকে বরণ করতে চাননি? কোন ঋতুকে বরণ করতে চাননি? দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, কবি সুফিয়া কামাল কোন ঋতুকে বরণ করতে চাননি? 4টা অপশন আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত। এখানে একটা শীত, এখানে একটা শীতকালের কথাও দেওয়া উচিত ছিল, ঠিক আছে? তাইলে একটু কনফিউজড হয়ে যেতে সবাই, যে এখানে একটা শীতকাল থাকা উচিত ছিল। শীত, মনে করো শীতকাল আছে, তখন এবার তুমি তো বইয়ের মধ্যে শীতও পড়তেছো বসন্তও পড়তেছো, হুট করে দেখেই শীত দাগাই দিবে। স্টুডেন্টরা করবে কি, হঠাৎ করে দেখেই এই শীতকে সঠিক অ্যান্সার দিয়ে দিবে, কিন্তু আসলে না, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, যে কোনটাকে তিনি মানে ফেলে এসেছেন, কোনটার মায়া তিনি কাটাতে পারতেছেন না, এবং নতুন কোনটা আসতেছে, কোনটাকে তিনি বরণ করতে চাচ্ছেন না বা মেনে নিতে পারতেছেন না, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, সো দেখো কি বলছে, যে কবি সুফিয়া কামাল কোন ঋতুকে বরণ করতে চাননি? সবাই অ্যান্সার করছে ঘ, বসন্ত। ইয়েস, ঘ, বসন্ত ঋতুকে তিনি বরণ করতে চাননি, ঠিক আছে। আচ্ছা, বসন্ত ঋতুকে তিনি বরণ করতে চাননি। আচ্ছা, ওকে, তাহলে আমরা কিন্তু দেখলাম অ্যান্সারটা কি। এরপর বলছে তাহারে পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি তীব্র বিমুখতা? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো তো, 3 নম্বর প্রশ্ন দেখো তো, কার প্রতি কবির বিমুখতা আছে? আচ্ছা, তিনের আনসার করো সবাই, 3। তাহারেই পরে মানে কবিতায় কবি কার প্রতি তীব্র বিমুখ? এই নাম ধরে বলা বলবা, সবাইকে বলবা। ওকে, সো আরিশা বসন্তের প্রতি, আরমিন রহমান বসন্তের প্রতি, ইয়েস বসন্তের প্রতি, আরিশা ইসলাম নূর কমেন্ট করছে বসন্তের প্রতি, এমটি মামুন কমেন্ট করছে প্রকৃতির প্রতি, ডি। আচ্ছা, ডি কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা, আচ্ছা, 2 এর ডি যারা কমেন্ট করছে ইটস ওকে। সবাই প্লিজ একটু লিখো যে 3 মানে কোনটা অ্যান্সার করতেছো তুমি, 2 এর নাকি 3 এর, এটা একটু লিখো। ওকে, আনিকা মোহাম্মদ সাইদি আচ্ছা কমেন্ট করছে এ, বসন্তের প্রতি, ইয়েস। প্রণব, আচ্ছা, সো যারা যারা কমেন্ট করতেছে সঠিক অ্যান্সার দিচ্ছে, তোমরা একটু আহ, আহ, বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো ফ্রি ক্লাসগুলাতে, ঠিক আছে। আমাদের কিন্তু এত সুন্দর একটা কোর্স, দেখো 3টা বই প্লাস হচ্ছে 100+ ক্লাস, 100টারও বেশি কিন্তু ক্লাস থাকবে 3টা সাবজেক্ট মিলে, তোমাদের মানে এক্সপার্ট টিচার দ্বারা, এক্সপার্ট টিচার প্যানেল দ্বারা কিন্তু আমাদের সবগুলা ক্লাস পরিচালিত হবে, ঠিক আছে। সো মাত্র 1490 টাকা, মাত্র 1490 টাকা, এই অফার কোনো প্রতিষ্ঠান দেবে বলে আমার মনে হয় না, ঠিক আছে, বা কোনো প্রতিষ্ঠান দেয় বলে আমার জানা নেই। ওকে, সো বসন্তের প্রতি, এটা কিন্তু সবাই কমেন্ট করছো। ওকে, সো সবার আনসার সঠিক হয়েছে, তার মানে কি আমি হচ্ছে বুঝাতে পারছি, তাই তো? আচ্ছা, বসন্তের প্রতি, আচ্ছা, ওকে। এখন বলছে কোন বানানটি শুদ্ধ? দেখো তো এখানে কোন বানানটি শুদ্ধ। এই আমরা প্রথম পত্র পড়তে পড়তে আবার দ্বিতীয় পত্রের ক্লাসে চলে গেছি, তাই তো? বানান, তাহলে বানানের মধ্যেও কিন্তু আমাদের দ্বিতীয় পত্রে কিন্তু এগুলা চলে আসে, ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে চলে আসে না। আচ্ছা, তো দেখো কোন বানানটি শুদ্ধ এখানে। আচ্ছা, সবাই অ্যান্সার করো তো, কোন বানানটি শুদ্ধ? মাঘের সন্ন্যাসী। আচ্ছা, আমরা কি মাঘের সন্ন্যাসী নিয়ে আলোচনা করছি? করি নাই, তাহলে এটা আপাতত বাদ থাক। চলো আমরা আগে আলোচনা করে আসি যে কোথায় বানানটা ছিল আমাদের, দেখে আসি, ঠিক আছে, কোথায় বানান ছিল আমাদের মাঘের সন্ন্যাসী। আচ্ছা, ওকে, এরপর দেখো কি বলছে, যে এখনো দেখনি তুমি, বুঝলাম কেন আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। অর্থাৎ যে কবি ভক্ত, দেখো এখানে কিন্তু আবারও কবি ভক্ত কথা বলতেছে, ঠিক আছে, কবি ভক্ত, কবি ভক্ত কি কথা বলতেছে দেখো তো, বলছে এখনো দেখনি তুমি, অর্থাৎ বসন্তে আমের মুকুল ফুটেছে কিনা, বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা তুমি এখনো দেখনি, তাহলে তুমি কি করতেছো, তুমি কেন দেখনি, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্ন করতেছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, ঠিক আছে, মানে উন্মনা মানে কি, তার মন মরা, অর্থাৎ সে কি হয় মানে অমনোযোগী, অমনোযোগী, ঠিক আছে, তার কিন্তু কোনো কিছুতে মন নাই, অর্থাৎ উন্মনা অর্থ কি, অমনোযোগী, অমনোযোগী, ঠিক আছে, অমনোযোগী, উন্মনা অর্থ কি, অমনোযোগী, ঠিক আছে, বা উদাসীন, এক কথায় এটাও আমরা বলতে পারি যে কি উদাসীন, উন্মনা মানে কি উদাসীন, অমনোযোগী বা উদাসীন, অর্থাৎ তার কোনো কিছুতেই কিন্তু এগুলো নিয়ে তার কোনো
খেয়াল নাই। ওকে, সো বলছে এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্প সাজ, অর্থাৎ বসন্ত যে এসে গেছে, নতুন নতুন ফুল যে ফুটেছে, এই ফুল দিয়ে তুমি কেন সাজনি, কেন সাজনি, এটা জিজ্ঞাসা করতেছে। ঠিক আছে, তারপর জিজ্ঞাসা করতেছে কহিল সে সুদূরে চাহিয়া চাহিয়া, অর্থাৎ এই যে কহিল সে সুদূরে চাহিয়া, তাহলে এখন দেখো কে কথা বলা শুরু করেছে, এখন কিন্তু কবি কথা বলা শুরু করেছে আবারও। ঠিক আছে, আবারও কিন্তু কবি কথা বলা শুরু করেছে। কি বলছে যে অলখের পাথার বাহিয়া তীর তরি কি তার তরি তার এসেছে কি, অর্থাৎ দেখো, আচ্ছা চলো তো আমরা একটু এই যে বিভিন্ন ধরনের কঠিন কঠিন শব্দ, বিভিন্ন ধরনের কঠিন কঠিন শব্দ, আচ্ছা ও আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে কঠিন কঠিন যে শব্দগুলো আসতেছে আমি এগুলো লিখে দিচ্ছিলাম, তো একবার দেখো শব্দগুলো, শব্দ অর্থগুলো পড়াই যায়, তাহলে আরো বেশি তোমাদের জন্য সহজ হবে। বলছে অলোক, তাহলে অলোক বলতে কি বলছে, অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে, মানে দৃষ্টির অগোচরে বা দৃষ্টির পিছনে, যেটা সরাসরি দেখা যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে কি অলোক। সো বলছে অলোক দৃষ্টির অগোচরে। আচ্ছা পাথার, পাথার মানে কি বলছে, সমুদ্র। পাথার বলতে হচ্ছে কি, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তারপরে বলছে পুষ্প, আচ্ছা এই বানানটা একটু ভুল আছে, পুষ্পারতি। ঠিক আছে, পুষ্পারতি। আচ্ছা পুষ্পারতি মানে হচ্ছে দেখো পুষ্প দিয়ে আরতি। ঠিক আছে, পুষ্প দিয়ে আরতি অর্থাৎ ফুলেল বন্দনা বা নিবেদন। আচ্ছা যারা সনাতন ধর্মের আছে তারা খুব ভালো মতো জানো, এই যে বিভিন্ন পূজায় কিন্তু তোমরা কি করো, আরতি দিয়ে থাকো। ঠিক আছে, বা নিবেদন করে থাকো। তোমাদের যে হচ্ছে নিয়ম কানুন যেভাবে আছে এইভাবে কিন্তু কি করো তোমরা, ফুল অর্পণ বা ফুল নিবেদন করে থাকো, ওইটাকে বলা হচ্ছে কি পুষ্প আরতি বা ফুলেল বন্দনা বা ফুল দেওয়া। ঠিক আছে, এরপর বলছে কি অর্ঘ্য বিচরণ, অর্ঘ্য বিচরণ। আচ্ছা অর্ঘ্য বিচরণ বলতে কি বলছে, অঞ্জলি, অঞ্জলি বা উপহার রচনা। ঠিক আছে, এরপর বলছে কি উত্তরী, উত্তরী শব্দের অর্থ চাদর। এখন এই যে শীতকালে আমরা কি করি, শাল গায়ে দিই। ঠিক আছে, এই যে চাদর, এই চাদরটাকে এই তাহারাই পরে মানে কবিতায় কি কি কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে, উত্তরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা সবাই এটার এটার পাশে পাঁচটা পাঁচটা স্টার দাও। উত্তরী, উত্তরী শব্দের অর্থ কি, চাদর, চাদর, পাঁচটা স্টার দিবা। ঠিক আছে, উত্তরী শব্দের অর্থ চাদর। আচ্ছা পাথার, পাথারের পাশে তিনটা স্টার দিবা। পাথার, পাথার শব্দের অর্থ সমুদ্র। ঠিক আছে, সমুদ্র। আচ্ছা এরপর বলছে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে আমরা কিন্তু একটু আগে দেখলাম সন্ন্যাসী বানান, সন্ন্যাসী বানানটা কিন্তু এখানে দেখো আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কবি, আমরা কিন্তু ইসের মধ্যেও পাবো, এটা আমরা কবিতার মধ্যেও কিন্তু পাবো। সো মাঘের সন্ন্যাসী বলতে আসলে কাকে বোঝানো হয়েছে, সো দেখো মাঘ মাস কিন্তু শীতকালের অন্তর্গত। সো কবি বলছে শীতকালে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। ঠিক আছে, সো এটাও কিন্তু 3 স্টার, অর্থাৎ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাঘের সন্ন্যাসী ক নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এগুলা থেকে। ঠিক আছে, এমসিকিউ কিন্তু সেম ভাবে গুরুত্বপূর্ণ। ওকে, সো সবাই অনেক কমেন্ট করতেছো। ওকে, এরপর এরপর তোমরা সবাই একটু কমেন্ট করবে যে আমাদের অলরেডি আমাদের কে কে ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সে, এবং আজকে আমাদের কোর্সে এই যে 7টা 25 পর্যন্ত যে সময়, এই টাইমের মধ্যে কারা কারা এই ডিসকাউন্ট অফারে আমাদের ভর্তি হতে চাও ক্লাসে, তারা হচ্ছে আমাদেরকে একটু কমেন্টে জানাও যে আপু আমি আজকে ক্লাস চলাকালীন বা আমি আজকের মধ্যেই ভর্তি হতে চাই। ওকে, সো দেখো আমরা চলে যাই আবার আমাদের যে পার্ট ছিল পড়ার, সেখানে চলে যাই। আচ্ছা তাহলে কি বলছে, তরিতার এসেছে কি বেজেছে, আচ্ছা তাইলে দেখো কি বলছে, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, অর্থাৎ পাথার মানে কি আমরা দেখলাম সমুদ্র, তাহলে সমুদ্র দিয়ে তার যে কি বলছে যে তরি, তরি মানে কি নৌকা, তরি মানে কি নৌকা। সো এই নৌকা এসেছে কিনা, নৌকা এসেছে কিনা। ঠিক আছে, নৌকা এসেছে কিনা এটাই জিজ্ঞাসা করতেছে। বেজেছে কি আগমনী গান, অর্থাৎ বসন্ত যে এসেছে তার কি কোনো, সে কি কোনো মানে সিগন্যাল দিয়ে এসেছে বা কোনো ধরনের কোনো আগমনী যে বার্তা এটা দিয়ে এসেছে কিনা, কবি এগুলা জিজ্ঞাসা করতেছে। ঠিক আছে, আচ্ছা ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, অর্থাৎ বসন্ত যে কখন এসে গেছে সে কি আমাকে বলে এসেছে আলাদাভাবে, আমি তো জানি না, আমি তো তার কোনো সন্ধান রাখিনি। ঠিক আছে, ওকে সাকিব ইসলাম বলছে আহ
আচ্ছা, সাকিব ইসলাম বলছে আপু আমি ভর্তি হয়েছি। ওকে সাকিব, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, নাম সহ। ওকে। আচ্ছা, অলক্ষের পাথার বাহিয়া বলছে দেখো যে দেখো, আচ্ছা আরমিন বলছে অলক্ষের পাথার বাহিয়া, এটা একটু বুঝাই দেন আপু। ঠিক আছে, তাহলে দেখো শব্দ অর্থের মধ্যে কিন্তু আমরা পড়ে আসছি যে শব্দ অর্থের মধ্যে আমরা কি পড়ে আসছি, দেখো এখানে পড়লাম না, অলক মানে কি দৃষ্টির অগোচরে, অর্থাৎ কবি বলছে আমার চোখের আড়াল দিয়ে বা আমার দেখার অগোচরে, ঠিক আছে, দৃষ্টির অগোচরে মানে কি আমি তো দেখিনি, বা আমার মানে আমার দেখার অগোচরে বসন্ত কি এসে গেছে, অর্থাৎ বসন্ত কি আমার না দেখা মানে আমার দেখার অনুপস্থিতিতে, আমার না দেখার ফাঁকেই কি বসন্ত চলে এসেছে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। বোঝা গেছে? ওকে। এরপর বলছে যে দেখো, কহিলা মগো কবি রচিয়া লহনা আজও গীতি, ঠিক আছে, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। তখন কবি ভক্ত এবার কবিকে রিকোয়েস্ট করতেছে, অর্থাৎ কি অনুরোধ করতেছে যে কবি তুমি এবার মানে বসন্তকে স্মরণ করে একটা গান রচনা করো। গীতি মানে কি গান, বসন্তকে স্মরণ করে একটা কি করো, গান রচনা করো, একটা গান রচনা করো, ঠিক আছে। আচ্ছা, তোমার মানে তুমি যে এমন উন্মনা হয়ে আছো এটা আমার ভালো লাগতেছে না, তুমি একটা গান রচনা করো বসন্তকে নিয়ে, আমি একটু মানে কি পাই, স্বস্তি পাই বা আমার ভালো লাগুক, ঠিক আছে, এভাবেই কিন্তু কবি ভক্ত কবিকে রিকোয়েস্ট করতেছে। এরপর বলছে কবি তখন কি বলতেছে দেখো, কহিল সে মৃদু মধুস্বরে নাই হলো না হোক এবারে, ঠিক আছে, অর্থাৎ কবি তখন বলতেছে কি যে আমার এবার আর কোনো দরকার নাই আমার, ঠিক আছে, মানে আমি যে শোক বা যে শোকের মধ্যে আছি, যে কষ্টের মধ্যে আছি, যে আমার প্রিয়জন হারানোর বেদনার মধ্যে আছি, তাতে এবার আমার বসন্তকে নিয়ে কোনোই মাথা ব্যথা নেই। বসন্ত আসলো কি আসলো না, গেল কিভাবে কি হলো, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ আমি কি করব, গান রচনা করব না, ঠিক আছে, এবার আমার গান রচনা করার কোনো দরকার নাই, ঠিক আছে। এবার বলছে যে আমার আমার গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া রহেনি সে ভুলেনি তো এসেছে, এসেছে তো ফাগুন সরিয়া, অর্থাৎ এই যে লাইনটা বলতেছে, বলছে যে দেখো, না হোক এবারে আমার গাহিতে গান, অর্থাৎ কবি যে গান গায়নি তার জন্য কি বসন্ত না এসে আছে, বসন্ত কিন্তু তার নিজের মতো করেই কিন্তু চলে এসেছে, শীত যখন চলে গেছে বসন্ত কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। আচ্ছা, এরপর বলছে যে দেখো, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই, আচ্ছা অভিমান করেছো কি তাই, যদিও এসেছে যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, অর্থাৎ বসন্ত যে আসলো কিন্তু তুমি তো শুধু শুধু তার প্রতি অভিমান করার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে কহিল সে পরম হেলাই বৃথা কেন ফাগুন বেলায়, ঠিক আছে, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লোভেনি কি ঋতুরাজন, অর্থাৎ আমি যে গান রচনা করিনি বা আমি যে সাহিত্য রচনা করিনি তাতে বসন্ত কি আসে নাই, বসন্ত তো ঠিকই এসেছে, সে তো আমার কথা ভাবে মানে সে কি আমার জন্য অপেক্ষা করেছে, সে কি আমাকে জানাই এসেছে, সে কিন্তু তার সময় মতোই চলে এসেছে, ঠিক আছে, অর্থাৎ সেই সবগুলা কথাই কিন্তু একটা উদাসীনতার ভাব নিয়ে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, আরমিন বলছে যদি কখনো সম্ভব হয় সমাসের উপরে একটা ক্লাস নিয়েন, অবশ্যই অবশ্যই ক্লাস নিব। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু সমাসের ফ্রি ক্লাস হয়ে গেছে, এরপর নেক্সট আমাদের সমাসের ক্লাস হবে পেইড ব্যাচে। সো অবশ্যই অবশ্যই নেক্সট সমাসে ক্লাস করার জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ব্যাকরণ ক্লাস কোন দিন নিব, আচ্ছা নিব হঠাৎ করে কোনোদিন, আচ্ছা দেখি দেখি। ফাল্গুন সরিয়া, আচ্ছা ফাল্গুন সরিয়া মানে কি, বলছে ফাল্গুন সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, ঠিক আছে, সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, অর্থাৎ স্মরণ করে। ফাল্গুন কিন্তু ঠিকই তার টাইম মতো চলে এসেছে, সময় মতো চলে এসেছে, সে কিন্তু কবিকে কিন্তু স্মরণ করার প্রয়োজন মনে করে নাই, সে তার সময় মতো প্রাকৃতিক নিয়মে চলে এসেছে, এটা বুঝাইছে, ঠিক আছে। আচ্ছা, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করেনি সে অর্ঘ বিচরণ, আচ্ছা ঠিক আছে, ওকে।
সো দেখো এখানে কিন্তু জাস্ট মানে মূল কথাটা তোমাকে এটা বুঝতে হবে যে তার স্বামী যে মারা গেছে তার কারণে তার হৃদয়টা কেমন, মনটা খারাপ, হৃদয়টা ভারাক্রান্ত, যার কারণে সে শীতকে ভুলতে পারতেছে না এবং বসন্ত যে নতুন সাজে প্রকৃতিতে এসেছে এটাকে সে মেনে নিতে পারতেছে না। এটাই হচ্ছে কথা। এর বাইরে এর বাইরে কিন্তু আর কোনো কিছু মনে রাখার প্রয়োজন নেই। বোঝা গেছে? তুমি যখন অ্যান্সার করবে প্রশ্নের, যখন অ্যান্সার করবে মূল ভাবটা হচ্ছে এটাই, মূল ভাবটা কিন্তু এটাই। ওকে, চলো দেখি লাস্ট লাইন গুলাতে আমাদের কি আছে। লাস্ট লাইন গুলাতে বলতেছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। আচ্ছা, সো কবি যখন এভাবে বিভিন্ন যুক্তি দিচ্ছে যে বসন্ত কি আমাকে মনে করেছে, আমি হচ্ছে বসন্ত তো আমাকে মনে করেনি, সে তো নিজের মতো চলে এসেছে, তাহলে আমি কেন গান রচনা করব, এগুলা আমি কেন সাজবো, এগুলা যখন বলতেছে তখন তার কি বলছে যে কবিভক্ত বলছে যাই হোক তো তারপরও তুমি কেন বসন্তকে বরণ করে নেবে না, কেন তুমি বসন্তের প্রতি বিমুখ, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ কবি যে সাজগোজ করতেছে না এটার জন্য নাকি ঋতুরাজ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বলছে যে কহিল সে কাছে সরিয়াসি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। তাইলে দেখো উত্তরি মানে কি চাদর, মাঘের সন্ন্যাসী বলতে শীত, তাইলে গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শীর্ণ দিগন্তের পথে, অর্থাৎ কি করেছে শীতের কি বলছে শীতের সময় চাদর পরে, ঠিক আছে, কি করেছে যে পুষ্প শূন্য দিগন্তের পথে, অর্থাৎ দিগন্তের পথ দিয়ে কি করেছে তার যে প্রিয় মানুষটা সে চলে গেছে আর কখনো তার কাছে ফিরে আসেনি। সে কিন্তু এই কথাটাই এই লাইনে বোঝাতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, ঠিক আছে। তাহলে কেমন, যেভাবে এই যে শূন্য দিগন্তের দিকে চলে গেছে তার প্রিয়জন, সে কিন্তু আর কখনো ফিরে আসেনি, সে কি করেছে কখনো ফিরে আসেনি, তার জন্য কি করে কবির তাহাকেই মনে পড়ে এবং তাকে কি করতে পারে না, সে কখনোই ভুলতে পারে না। ওকে, আবিদা ইসমাইল বলছে লভেনি কি ঋতুর রাজন, মানে কি? আচ্ছা, মানে হচ্ছে লভেনি বলতে দেখো এখানে বলছে, দেখো আমরা একটু যাই আগের লাইনটাতে। আচ্ছা, বলছে পুষ্পারতি। আচ্ছা, আমি ফুল, এখানে দেখো পুষ্পারতি মানে কি পুষ্প নিবেদন বা ফুল দেওয়া, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমার জীবন থেকে আমার একটা প্রিয় মানুষ চলে গেছে বা হারাই গেছে, ঠিক আছে। এখন আমার মন খারাপ, আমি মনে করো মন খারাপ, আমি সাজগোজ করিনি, আমি কবিতা গান রচনা করিনি কিছুই, কিন্তু বাংলাদেশে তো আরো 17 মানে 18 কোটি যদি আমি এভারেজ মানুষ ধরি, তাহলে তো আরো এখনো 17,99,000 মানে 99,999,999 জন আছে, তাই না। এই যে যারা আছে তারা কি সাজগোজ করেনি, তারা কিন্তু অবশ্যই সেজেছে ফুল দিয়ে। আমি মন খারাপ করে আমার ঘরের মধ্যে বসে আছি, বাইরের প্রকৃতিতে বাইরের পরিবেশে গিয়ে দেখো তারা কিন্তু সবাই কিন্তু ফুল হোক শাড়ি হোক গহনা হোক সবকিছু নিয়ে কিন্তু এই যে ঋতুরাজ বসন্তের যে আগমন এটা কিন্তু সেলিব্রেট করতেছে, ঠিক আছে। সো এটা বলছে যে পুষ্পারতি লভেনি, লভেনি মানে কি লাভ করা, ঠিক আছে। লাভ কি করেনি, অর্থাৎ লাভ করা বা পাওয়া, ঠিক আছে, লাভ করা বা কি পাওয়া। আচ্ছা, পাওয়া। সো দেখো কি বলছে যে আমি না হয় ফুল দিয়ে তাকে বরণ করিনি, তার মানে কি অন্য কেউ করেনি, সবাই তো করেছে তাকে, সে তো প্রকৃতির নিয়মে ঠিকই চলে এসেছে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, যে কমেন্ট করছে এটা যে লভে, আচ্ছা আবিদা ইয়াসমিন এই কথাটা কি বুঝতে পারছো? আবিদা ইয়াসমিন কমেন্ট করো যে পুষ্পারতি লভিনী এই কথাটা যে আমি বোঝালাম এটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা, শাহজাহান ইসলাম বলছে আপু আমি বুঝি না ঋতুর রাজন মানে কি। ঋতুর রাজন বলতে দেখো ঋতুর রাজ মানে হচ্ছে বসন্তকাল, বসন্তকালকে বোঝাইছে। ঋতুর রাজন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, বসন্তকালকে বোঝানো হয়েছে, বসন্তকাল, বসন্তকাল, ঠিক আছে। ঋতুর রাজন বলতে বোঝানো হয়েছে বসন্তকালকে, অর্থাৎ বসন্তকালকে আমি না হয় তাকে বরণ করিনি, তাই বলে কি সে ফুল ফল দিয়ে সেজে ওঠেনি, এটাই বুঝাইছে, ঠিক আছে। বসন্তকাল, বসন্তকাল, বসন্তকালকে বুঝাইছে, ঠিক আছে। ঋতুরাজন বলতে কাকে বোঝানো হয়েছে, বসন্তকালকে। আচ্ছা, ওকে। সো এরপরে দেখো আমাদের কবিতার এই পার্টটা কিন্তু শেষ হলো, কবিতার পার্ট শেষ হলো। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু কবি পরিচিতির দিকে যাব, কবি পরিচিতির দিকে যাব, ঠিক আছে। কবি পরিচিতিতে কি বলতেছে যে তার জন্ম, আচ্ছা কোথায় তার জন্ম, ঠিক আছে, কোথায় তার জন্ম, তাহলে জন্ম বলছে যে বরিশাল, বরিশালে তার হচ্ছে জন্ম, ঠিক আছে, বরিশালে তার হচ্ছে জন্ম।
সুফিয়া কামালের জন্ম হচ্ছে বরিশাল। আচ্ছা, এবং তার পৈতৃক নিবাস কুমিল্লা, এটা একটু মনে রাখতে হবে, পৈতৃক নিবাস, ঠিক আছে? কবির হচ্ছে পৈতৃক নিবাস কুমিল্লা, পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা, এটা একটু মনে রাখতে হবে। পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা, বইয়ে হয়তো লেখা আছে, দেখে নিও একটু। কুমিল্লা, ঠিক আছে? পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা, অর্থাৎ তার জন্ম হয়েছে বরিশালে, কিন্তু তার হচ্ছে বাবার যে বাড়ি সেটা ছিল কোথায়? কুমিল্লায়। ওকে ওকে। সো এরপর দেখো কি বলছে যে তার পরিচিতি, সে আসলে কে? কবি পরিচিতি, তার পরিচিতি হচ্ছে সে একজন বিশিষ্ট মহিলা কবি ছিলেন, ঠিক আছে? মহিলা কবি ছিলেন। আচ্ছা, এবং তিনি ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ, তিনি ছিলেন কি নারী আন্দোলনের পথিকৃৎ। আচ্ছা, সবাই আমাদের ক্লাসটা বুঝতেছো কিনা? প্রত্যেকটা লাইন বাই লাইন যে আমরা বুঝালাম, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বললাম, শব্দ অর্থ বললাম, এমসিকিউ গুলা যেভাবে আমরা সলভ করতেছি, সবাই আমাদের ক্লাসটা বুঝতেছো কিনা একটু আমাকে কমেন্ট করো তো, যে আপু খুব সুন্দর মতো বুঝতে পারতেছি, প্রত্যেকটা লাইন বাই লাইন সুন্দর মতো বুঝতে পারতেছি, একটু কমেন্ট করো। এবং আমাদের ক্লাসের কিন্তু আরো অর্ধেক সেশন বাকি আছে, সো যারা এখনো মেনশন করোনি ফ্রেন্ডদেরকে, তারা বেশি বেশি করে মেনশন করো। এবং কারা কারা হচ্ছে ভর্তি হতে চাও আমাদের, এটাও কিন্তু আমাদের কমেন্টে জানাও। ওকে, এরপর দেখো তার একটা উপাধি আছে, সেটা হচ্ছে জননী সাহসিকা, জননী সাহসিকা। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই সাহসিকা কথাটা আসে না, শুধুমাত্র জননী আসে। সো যদি শুধুমাত্র জননী থাকে অপশনে, তাহলে কিন্তু এটাই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যদি সাহসিকা না থাকে, তাহলে কিন্তু মানে এটা মানে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে? বা চিন্তিত হওয়ার কিছু নেই। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র জননী থাকে, কোনো কোনো জায়গায় জননী সাহসিকাও আছে। ওকে, এটা হচ্ছে প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে তোমার। ওকে, এরপর বলছে, আচ্ছা যারা বলছে ব্যাকরণ নিয়ে ক্লাস নিতে, অবশ্যই ব্যাকরণ নিয়ে তো আমি ক্লাস নিয়ে, আমার কিন্তু ব্যাকরণের এর আগেও যে সমস্ত ক্লাস নিয়েছি, আমাদের রেকর্ডেড ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আমাদের ফেসবুক পেজে আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপর বলছে দেখো সম্পাদক তাহলে কোন পত্রিকা, আচ্ছা উনি বেগম পত্রিকার সম্পাদক ছিলেন। আচ্ছা, এটা লেস ইম্পর্টেন্ট, এটা না জানলেও চলবে। আচ্ছা, তার মৃত্যু সালটা আমরা একটু জানবো। তাহলে দেখো 1911 আর 1999, এটা মনে রাখার জন্য দেখো 11 11 11 এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? 11 তাহলে জন্ম হচ্ছে 11 1999 সরি 11, এবং মৃত্যু হচ্ছে কি 1999, 99, ঠিক আছে? ওকে, এরপর দেখো নেক্সট হচ্ছে আমরা কবি পরিচিতি পড়লাম। এখন কবি কিন্তু মানে আরো অনেক সুন্দর সুন্দর তার সাহিত্য রচনা করেছেন, তার সাহিত্য অনেক সুন্দর সুন্দর রচনা করেছেন। দেখো তার সাহিত্যগুলোর মধ্যে কি বলছে, কাব্যগ্রন্থ, তার কাব্যগ্রন্থের মধ্যে কি আছে, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, ঠিক আছে? এগুলা এগুলা মনে রাখলেই চলবে, এগুলা মনে রাখলেই চলবে, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী। আচ্ছা, বিশেষ করে কোনোটাই যদি মনে রাখতে না পারো, তাহলে এই চারটা মনে রাখবা, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, কেয়ার কাটা, এই চারটা মনে রাখবা। বুঝা গেছে? আর যারা পারবা তারা সবগুলা মনে রাখবা, তারা সবগুলা মনে রাখবা। ওকে, আচ্ছা। সো কবি কবিতা সার সংক্ষেপ সম্পর্কে আমরা জানছি, চলো আমরা আরেকটু এমসিকিউ সলভ করে আসি। আমরা যে এমসিকিউ যেখানে ছিলাম, দেখি আমরা আরেকটু এমসিকিউ সলভ করে আসি, যে কি কি ছিল আমাদের এমসিকিউ গুলা। তাহলে আমাদের কিন্তু সন্ন্যাসী বানান এখানে ছিল, যে সন্ন্যাসী এর সঠিক বানান কোনটি, দেখো এখানে কিন্তু আনসারও তোমাদের জন্য সুন্দর মতো দেওয়া আছে, এই যে ব্লাঙ্ক করে, ঠিক আছে? সন্ন্যাসী। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট। আচ্ছা ভোরের দিক কর। আচ্ছা, সো দেখো 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নের আনসার করো সবাই, সবাই কমেন্ট করো। ও সরি, আচ্ছা 5 নাম্বার প্রশ্নের আনসার করো সবাই, যে ফুল কি ফোটেনি শাখে, কবি এই জাতীয় প্রশ্ন করেছেন কেন? 5-এর আনসার করো সবাই। আচ্ছা, আরাফাত হোসেন কমেন্ট করছে এ, বন্দনা গীতি রচনার জন্য। আচ্ছা, আরেকটু ভালো করে দেখো তো সবাই, 5-এর আনসারটা। আচ্ছা, ও মেবি তোমরা এটা 4-এর এ কমেন্ট করছো, ঠিক আছে? 4-এর এ, ওকে, ঠিক আছে, 4-এর এ। 5-এর ডি, ওকে, এমডি মামুন সবার আগে কমেন্ট করছে 5-এর ডি, উদাসীনতার জন্য, ঠিক আছে?
নেক্সট আরমিন রহমান, উদাসীনতার জন্য ডি। ঠিক আছে। আচ্ছা, মূল ভাবটি আরেকবার বুঝিয়ে দেন। ওকে, আরেকবার বুঝাই দিব। সো মূল ভাবটা হচ্ছে এটা যে তার কবির স্বামী তার কাব্য রচনার প্রেরণা পুরুষ উনি হচ্ছে 1932 সালে মারা যায় এবং শীতকালে মারা যায়, মাঘ মাসে। ঠিক আছে। সো যখন উনি মারা যায়, এই মারা যাওয়ার পরে উনি এতটাই বেশি মন খারাপ হয়ে যায় ওনার, বা এতটাই বেশি উনি উদাসীন হয়ে যায়, তখন উনি এই কবিতাটা রচনা করেন। ঠিক আছে। ওনার স্বামীকে মনে করে, ওনার এই বেদনাটাকে মনে করে উনি এই কবিতাটা রচনা করেন, এবং এই কবিতাটা হচ্ছে একটা সংলাপ নির্ভর, অর্থাৎ কনভারসেশন, অর্থাৎ দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, এবং এখানে একটা পক্ষ হচ্ছে কবি এবং আরেকটা পক্ষ হচ্ছে কবি ভক্ত। ঠিক আছে। সো দুইজনের মধ্যে কথাবার্তার মাধ্যমে কিন্তু এই কবিতাটা রচনা হয়েছে, যেখানে কবি তার উদাসীনতাকে দেখা আছে এবং কবি ভক্ত তাকে বারবার প্রশ্ন করতেছে যে কেন আপনি উদাসীন, কেন আপনি বসন্তকে বরণ করে নিচ্ছেন না, কেন আপনি গান করতেছেন না, ঠিক আছে, কেন আপনি ফুল দিয়ে সাজগোজ করতেছেন না, এটাই কিন্তু কবি ভক্ত বারবার জিজ্ঞাসা করতেছে। এবং কবি বলতেছে আমি যে এগুলা করতেছি না তাতে কি বসন্ত না এসে বসে আছে, বসন্ত তো ঠিকই তার প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু চলে এসেছে, শীতের পরেই কিন্তু বসন্ত চলে এসেছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু উদাসীনতার জন্য। ওকে, আনসারটা হবে কি উদাসীনতার জন্য। এখানে দেখো আনসারটাও দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো 6 নম্বরে বলছে গাছের পাতা ঝরে যায় কোন ঋতুতে। এটা কিন্তু আমি একটু আগে কথার মধ্যে বলছি, কথা বলার মধ্যেই কিন্তু বলছি যে গাছের পাতা ঝরে যায় কোন ঋতুতে। আচ্ছা, সো যে প্রশ্ন করছো মূল ভাবটা আরেকটু বুঝাই দেন। আচ্ছা, মৌনী রয়, মৌনী রয়। আচ্ছা, মূল ভাবটা যে বুঝালাম আপু, তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো তো, যে আপু বুঝতে পারছি, মূল ভাবটা বুঝতে পারছি। মৌনী রয়। ওকে, সো দেখো বলছে গাছের পাতা ঝরে যায় কোন ঋতুতে, শীত ঋতুতে। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন এটা, এটা নিয়ে আমরা আর কথা না বলি, শীত ঋতুতে কিন্তু গাছের পাতা ঝরে যায়। ওকে, এরপর দেখো নেক্সটে বলছে অলোক শব্দের অর্থ কি। অলোক, অলোক শব্দের অর্থ কি, একটু আগে কিন্তু আমরা শব্দ অর্থ পড়ে আসছি। শব্দ অর্থের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আরমিন আরমিন রহমান কমেন্ট করছে শীত হবে না ম্যাম, ইয়েস শীত, অ্যান্সারটা হবে শীত। ঠিক আছে। আচ্ছা, সো এরপর দেখো 7 নম্বর অ্যান্সার করো সবাই, যে অলোক শব্দের অর্থ কি। একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি অলোক। বিজ্ঞাপনটা দেখেছো? না, এটা তো ওকে, এটা ওকে। এখন বলছে দেখো অলোক শব্দের অর্থ, তাহলে আমরা একটু আগে দেখে আসছি খ, অলরেডি সবাই কমেন্ট করতেছে অলোক শব্দের অর্থ কি অলক্ষ। ঠিক আছে, খ অ্যান্সার হবে খ। ঠিক আছে। ওকে, দেখো এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। ঠিক আছে। কি? ওকে, সো এমসিকিউ সলভ করতে করতে চলো দেখে আসি আমাদের আজকে কি কি অফার আছে, আজকে ক্লাসে আমাদের তোমাদের জন্য কি কি অফার আছে এটা একটু দেখি। দেখো কি বলছে, এইচএসসি ইবিআই ফুল কোর্স। আচ্ছা, ইবিআই বলতে এখানে কিন্তু ইংলিশ বাংলা আইসিটি। ঠিক আছে, ইংলিশ বাংলা তিনটা সাবজেক্ট, অর্থাৎ তিনটাতে মোট 5টা সাবজেক্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। তাহলে ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে আইসিটি, দেখো 5টা সাবজেক্ট কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে তোমার। ঠিক আছে, সো 3টা সাবজেক্ট এবং 5টা পেপার টোটাল মিলে দেখো তোমার মাত্র এই কোডটা, আমাদের আজকের কোড হচ্ছে এইচএসসি 1000। ঠিক আছে। সো এই যে 1000-এর কোড ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের এই কোর্সটা নিতে পারো। ঠিক আছে, এবং আজকে পর্যন্ত মাত্র আমাদের এই কোর্সের মূল্য হচ্ছে 1499, সরি 1490 টাকা। ঠিক আছে, 1490 টাকা। সো যারা যারা নিতে চাও আমাদের কোর্সটা, তারা কিন্তু আমাদের মেসেজ করো। আচ্ছা, এবং এটার সাথে এই 3টা বই কিন্তু ফ্রি আছে। যারা কোর্সটা নিবে আজকে তাদের জন্য কিন্তু 3টা, আজকে না মানে বই সবসময়ের জন্য ফ্রি, তবে আজকের মধ্যে যারা নিবে তাদের জন্য প্রাইসটা কম, অনেক কম। ঠিক আছে। ওকে, সো দেখো এরপরে আমরা কোথায় ছিলাম। আচ্ছা, এরপর দেখো কি বলছে, যে কুহেলি উত্তরি পড়ে কে বিদায় নিয়েছে। কে বিদায় নিয়েছে।
আচ্ছা, আরমিন বলছে ভর্তি হয়ে গেছি মিস। ওকে, যারা ভর্তি হয়ে গেছে তাদের জন্য তো আর কিছু বলার নাই। তারা আমাদের সুন্দর, সুন্দর ক্লাসগুলো প্রতিদিন এনজয় করো। প্রতিদিন আমাদের ক্লাস অ্যাটেন্ড করো, মনোযোগ দিয়ে ক্লাস করো এবং অনেক ভালোভাবে এইচএসসি এর প্রিপারেশন নাও। ওকে, এখন দেখো বলছে কুহেলি উত্তরী পরে কে বিদায় নিয়েছে? কুহেলি উত্তরী পরে, তাহলে উত্তরী চাদর, চাদর পরে কে বিদায় নিয়েছে? আটের আনসার করছে আরাফাত আনসার করছে আটের ঘ, আটের ডি, আটের ডি কেন হবে? আচ্ছা, আমি যে বুঝাই দিলাম যে চলে গেছে, চলে গেছে কোন ঋতু? শীত ঋতু চলে গেছে এবং বসন্ত ঋতু এসেছে। তাহলে দেখো আমাদের কিন্তু কবিতার মধ্যে কি ছিল? কুহেলি উত্তরী পরে মাঘের সন্ন্যাসী, তাহলে মাঘের সন্ন্যাসী বলতে কিন্তু বোঝানো হয়েছে শীত ঋতুকে। ঠিক আছে, আমরা কিন্তু শব্দার্থের মধ্যে সুন্দর করে বলে দিয়ে আসছি। দেখো শব্দার্থের মধ্যে কিন্তু বলে দিয়ে আসছি। এই যে মাঘের সন্ন্যাসী বলছে, মাঘের সন্ন্যাসী বলতে কবি শীত ঋতুকে বুঝাইছে। ঠিক আছে, মাঘের সন্ন্যাসী বলতে কবি কাকে বুঝাইছে? শীতকে, শীত ঋতুকে। ঠিক আছে, তো এটা কি হবে? শীত। আটে সি হবে আনসার। ওকে, আটের আনসার কি হবে? সি। ওকে, সো এটা আনসার হচ্ছে সি, শীত। মাঘের সন্ন্যাসীকে কুইলি উত্তরে পরে কে বিদায় নিয়েছে? শীত। ওকে, ঠিক আছে। এরপর 9 নাম্বার আনসার করো সবাই। 9 দেখি কি বলছে, যে শীত প্রকৃতিকে কি দেয়? শীত প্রকৃতিকে কি দেয়? 9 নাম্বার আনসার করো সবাই। 9, আশার রূপ। এখানে অপশন আছে কি? আশার রূপ দেয়, রিক্ততার রূপ দেয়, সম্ভাবনার রূপ দেয়, নিরাশার রূপ দেয়। শীত মানুষকে কি দেয়? আচ্ছা, আরমিন রহমান কমেন্ট করছে রিক্ততার রূপ। ওকে, আচ্ছা, শাফিয়া ইসলাম কমেন্ট করছে সম্ভাবনার রূপ, সম্ভাবনার রূপ। আরেকটু সবাই আরেকটু, একটু মাথাটাকে কাজ করাও, মাথাটাকে কাজ করাও, ভাবো যে এত সময় কি কি পড়লাম আমরা। ঠিক আছে, মাথা একটু ভাবো, ব্রেনটাকে একটু কাজ করাও, করে এখানে অ্যান্সার করো। 9 এর বি আরিশা ইসলাম নূর, 9 এর বি রিক্ততার রূপ। ইয়েস। সো চলো আমরা দেখে নিই আমাদের আনসারটা কি বলছে। রিক্ততার রূপ। ঠিক আছে, রিক্ততার রূপ। আচ্ছা, ওকে, সো দেখি আমরা। চলো 10 নম্বর এমসিকিউ কি বলছে, কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক কে ছিলেন? দেখো এটা কিন্তু আমরা কবি পাঠ পরিচিতির মধ্যে কিন্তু প্রথমে ক্লাসের শুরুতেই কিন্তু এই কথাটা বলছি। কে ছিলেন? আচ্ছা, 9 আনিকা তাবাসসুম সাইদি কমেন্ট করছে 9 এর এ। সরি আপু, 9 এর এ হবে না, 9 এর বি হবে। শীত কিন্তু কি নিয়ে আসে? রিক্ততা, মন খারাপ, বেদনা। এটাই মন খারাপ কবির জন্য কি নিয়ে এসেছে? রিক্ততা বা বেদনার একটা মুহূর্ত। অর্থাৎ সে কি তার প্রিয়জনকে হারিয়ে কেমন হয়েছে? বেদনায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। ঠিক আছে, ওকে, স্বামী। সো অলরেডি সবাই কমেন্ট করা শুরু করছে। তার কে ছিল? প্রধান সহায়ক ছিল হচ্ছে স্বামী। সো অ্যান্সারটা হচ্ছে স্বামী। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো একই কথা, এই যে আমাদের 3টা বই কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা পেয়ে যাচ্ছ, এটাই কিন্তু এখানে বলা আছে। এবং আমাদের দেখো ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটের ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এটা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও নক করতে পারো, সেটা তোমাদের চয়েস। ওকে, এখন দেখো আমরা একটু করব যে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, যে আসলে সৃজনশীল, আমরা তো এমসিকিউ সলভ করলাম, এমসিকিউ কিভাবে আসে। এখন আমরা একটু দেখবো যে প্রশ্ন, সিকিউ, সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে এবং কিভাবে আমি আনসার করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। যারে খুব বেশি ছিল ভালো, সে মোরে ছেড়ে চলে গেল, যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া। ঠিক আছে, সুন্দর করে ছন্দ আকারে কিন্তু লেখা আছে যে কি, যারে খুব বেশি ছিল ভালো, অর্থাৎ যাকে আমি খুব ভালোবেসেছিলাম, সে কি করেছে? সে মোরে ছেড়ে চলে গেছে। সে আমাকে ছেড়ে কি চলে গেছে। এখন সে কি কি করেছে? সে ছিল মোর জীবন ছায়া, অর্থাৎ সে আমার জীবনের সাথে কি ছিল? ছায়ার মতো জড়িয়ে ছিল। ঠিক আছে, ছায়ার মতো জড়িয়ে ছিল। এখন বলছে রেখে গেছে শুধু মায়া, সে আমার জন্য কি রেখে গেছে? শুধুমাত্র মায়া রেখে গেছে। ঠিক আছে, ওকে, এখন বলছে লাগে না তো ভালো অপরূপ প্রকৃতি, অর্থাৎ এই যে সুন্দর এত প্রকৃতি, বাংলাদেশ যেতে সুন্দর, তার কি করে না? ভালো লাগে না। যতই করুক কেউ মিনতি, অর্থাৎ তাকে যতই কেউ বলুক যে চলো আমরা ওই সুন্দর জায়গায় যাই, ঘুরে আসি, চলো আমরা একটু কি কক্সবাজার ঘুরে আসি, বা এই সেই সুন্দরবন। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বান্দরবন, সব জায়গায় একটু ঘুরে আসি, সুন্দর প্রকৃতিটা দেখে আসি, তার কি করেন? তার এগুলো কোনো কিছু ভালো লাগে না। তখন বলছে আমি এখন রিক্ত শূন্য, অর্থাৎ আমি কি এখন শূন্য। আচ্ছা, মন পড়ে রয়েছে তার জন্য।
আচ্ছা, সে দিল মোরে কেমনে ফাঁকি। আচ্ছা, এটা বানানটা হচ্ছে সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। ঠিক আছে? সো এখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে খুব সুন্দর করে। সবার পছন্দ হওয়ার কথা উদ্দীপকটা। সবার পছন্দ হওয়ার কথা এই উদ্দীপকটা। কেমন লেগেছে? সুন্দর না? আচ্ছা, এটা কিন্তু বইয়েরই উদ্দীপক। অর্থাৎ বইয়ে আমাদের যে প্রশ্নটা আছে, সৃজনশীল প্রশ্ন, সেখানে কিন্তু এই উদ্দীপকটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ওই উদ্দীপক থেকে আসলে কি, কি প্রশ্ন হয়েছে চলো একটু আমরা দেখে আসি। কি, কি প্রশ্ন হয়েছে? শেষ। ওকে। সো এখন দেখো বলছে যে তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা কিন্তু প্রথমে বলে আসছি মাসিক মোহাম্মদী পত্রিকায়। মাসিক মোহাম্মদী পত্রিকায়। ঠিক আছে? প্রথমেই কিন্তু এটা আনসার করে আসছি। মাসিক কি? মোহাম্মদী। ওকে। এখন দেখো বলছে যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রশ্নের পাশাপাশি কিন্তু তোমাদের জন্য উত্তরও নিয়ে আসছি আমরা। ঠিক আছে? কিভাবে লিখবা দেখো, প্রশ্নের পাশাপাশি কিন্তু উত্তরও নিয়ে আসছি। দেখো উত্তর খ নম্বরে কি বলছিলে, খ নম্বরে দেখো উত্তরটা সুন্দর করে লেখা আছে। এখানে একটু ছোট পরিসরে লেখা আছে, তোমরা এটাকে জাস্ট এটার পরে আরেকটু বড় করে নিজের মতো করে লিখে দিবা। ঠিক আছে? কোনো ব্যাপার নেই, তবে মূল কথাটা হচ্ছে এটা। দেখো কি বলছে, যে উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে যে বসন্তের আগমনে বসন্তের আগমনে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হলেও কবির মনে তার কোনো প্রভাব পড়েনি। ঠিক আছে? কারণ তিনি তার প্রিয়জনের স্মৃতিতে আচ্ছন্ন। ঠিক আছে? আচ্ছা, এই উক্তিটির মাধ্যমে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করার কারণ জানতে চাওয়া হয়েছে। ওকে। সো এখানে কিন্তু সুন্দর মতো ব্যাখ্যাটা দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো গ নাম্বারের প্রশ্ন কি বলছে, উদ্দীপকে তাহারে পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? কোন দিকটি প্রকাশ পেয়েছে? আচ্ছা, উদ্দীপকে তাহলে আমরা কি দেখলাম, যে তাকেও কিন্তু একজন ছেড়ে চলে গেছে। এখানে আমাদের কবিকেও কিন্তু তার স্বামী ছেড়ে বিদায় নিয়েছে। ঠিক আছে? তো দেখো বলছে উদ্দীপকে তাহারই পরে মানে কবিতায় প্রিয়জনের বিরহ ও স্মৃতিচারণের দিকটি প্রকাশ পেয়েছে। তাহলে কি কি প্রকাশ পেয়েছে? মূল কথা হচ্ছে দেখো, প্রিয়জন হারানোর যে বেদনা বা বিরহ, এবং কি বলছে স্মৃতিচারণের দিকটি প্রকাশ পেয়েছে। ওকে। এটা এইটুকু লেখা মানে 1 মার্ক তুমি পেয়ে গেছো প্রথমেই। এক এই 1 লাইন লেখার জন্য 1 মার্ক পাবা, প্রথম লাইনটা। ঠিক আছে? এরপরে ব্যাখ্যা করার জন্য তুমি আস্তে আস্তে দ্বিতীয় ধাপে ব্যাখ্যা করলে আরো 1 পাবা, তৃতীয় ধাপে ব্যাখ্যা করলে আরো 1 পাবা, আর শেষের লাইনে যখন তুমি যুক্তি দিয়ে বুঝাবা তখন আরো 1 পাবা। ঠিক আছে? যদি 4 মার্কের প্রশ্ন হয় 4 পাবা, আর যদি দেখো 3 মার্কের প্রশ্ন হয় তাহলে কিন্তু এভাবেই প্রথম লাইনেই 1, মাঝখানে বডি লিখবা, ব্যাখ্যা করবা, তার জন্য 1, আর 3 নাম্বার ধাপে গিয়ে যখন তুমি যুক্তি দিয়ে বুঝাবা কথাটা বা তোমার মতামত দিবা, তার জন্য 1। ঠিক আছে? ওকে। সো বোঝা গেছে কিভাবে? আচ্ছা, এরপর বলছে দেখো উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি, উক্তিটি কতখানি সঠিক? আচ্ছা, আচ্ছা, এটা দেখো, তাহলে এই যে কথাটা উদ্দীপকটা আমার সামনে দেওয়া ছিল, এখন দেখো আমার কিন্তু কবিতায় দেখো এখানে কেন প্রকাশ করতে পারেনি তার ব্যাখ্যাটা সুন্দর মতো এখানে দেওয়া আছে। বলছে যে উক্তিটি সম্পূর্ণ সঠিক নয়। আচ্ছা, কেন সঠিক নয় চলো তোমরা একটু দেখি। বলছে উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার মূল সুর অর্থাৎ প্রিয়জন হারানোর বেদনা ও স্মৃতিচারণের দিকটি প্রকাশ করলেও কবিতার গভীরতা ও প্রকৃতির সাথে মানব মনের সম্পর্কের দিকটি পুরোপুরি ধারণ করতে পারেনি। অর্থাৎ ওই যে উদ্দীপকটা, ওখানে শুধুমাত্র কি ছিল, একজন তাকে ছেড়ে চলে গেছে এটা বুঝাইছে, প্রকৃতি নিয়ে কিন্তু বেশি কোনো কথা বলেনি। কিন্তু আমরা যখন আমাদের কবিতাটা পড়লাম তাহারই পরে মানে, তখন কিন্তু আমরা দেখছি যে প্রকৃতির সাথে অর্থাৎ বসন্ত ও শীতের সাথে মানুষের কেমন সম্পর্ক, মানব মনের কেমন সম্পর্ক, বসন্ত যখন আসে তখন আমরা কেমন আনন্দ অনুভব করি, কেমন হওয়া উচিত, ঠিক আছে, কেমন ভাবে আমরা নিজেদেরকে সাজাই, এই সমস্ত কিন্তু কথাবার্তা ছিল, যেগুলো কিন্তু এই উদ্দীপকের মধ্যে ছিল কি খুবই কম পরিমাণে। ঠিক আছে? তাই বলছে কি পুরোপুরি ধারণ করতে পারেনি। দেখো বলছে পুরোপুরি ধারণ করতে পারেনি। বোঝা গেছে? আচ্ছা, এরপর বলছে কি কবিতাটি প্রকৃতির প্রতি কবির উদাসীনতা এবং সেই উদাসীনতার কারণ হিসেবে প্রিয়জনের অনুপস্থিতিকে তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকের কিছুটা কম পরিসরে এসেছে। ঠিক আছে? উদ্দীপকে কিছুটা কম পরিসরে এসেছে। ওকে। সো এখানে আরো এখানে আরো একটু ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে? এটুকু পড়লেই কিন্তু তোমরা মূল কথাটা বুঝতে পারবে এবং এভাবেই কিন্তু বাকিটা নিজেরা বিশ্লেষণ করে লিখতে পারবে। ওকে। সো চলো লাস্ট আমরা আর 3টা 4টা এমসিকিউ সলভ করব, করে আমাদের ক্লাসটা শেষ হবে। কই সেটা? আচ্ছা,
ওকে। এবং আরেকটা কথা হচ্ছে দেখো আমরা যে এত সুন্দর সুন্দর ক্লাস করতেছি, এই নোটগুলা ক্লাস নোটগুলা বা এরকম সুন্দর করে কিন্তু আমাদের বইগুলাও ডিজাইন করা হচ্ছে, ঠিক আছে? এবং এই বইগুলা কিন্তু আমরাই ডিজাইন করতেছি, আমরা যারা টিচার আছি তারাই কিন্তু আমরা এখানে রাইটার হিসেবে আছি। সো এই বইগুলাও কিন্তু আমরা ঠিক সেইভাবে সুন্দর করে ডিজাইন করতেছি, ঠিক আছে? সো যদি আমাদের কোর্সে ভর্তি হও তাহলে এই বইগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে তোমাদের জন্য। আচ্ছা, ওকে। সো এখানে আমাদের পুরো কোর্স সম্পর্কে ডিটেইলস বলা আছে। হ্যাঁ, আরিশা ইসলাম নূর বলছে, আপু বই কি ফ্রি? হ্যাঁ, আমাদের কোর্সে ভর্তি হলে বই সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, আদিবা ইয়াসমিন বলছে, আপু আপনার ক্লাস আছে আবার কবে? আচ্ছা, আমার ক্লাস ইনশাল্লাহ নেক্সট শুক্রবার আবার থাকবে। আম, তারপরে যদি আর কখনো থাকে, তোমরা তো আমাদের পেজে চোখ রাখলেই দেখতে পারবা যে যখন ক্লাস নিবো এটা কিন্তু দেখতেই পারবা। তবে আমার ক্লাস আবারও নেক্সট শুক্রবারে আছে। ওকে। সো আর কি, এই যে এইটাই আজকে আমাদের ক্লাস ছিল। সো আমাদের ক্লাসটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের ক্লাসটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো ফ্রেন্ডদেরকে যদি আমাদের ক্লাস আমাদের আমাদের বিষয়গুলো তোমাদের ভালো লাগে, সো তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাইতে পারো আমাদের ব্যাপারে, ঠিক আছে? সো আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ। দেখা হবে আবারও পরবর্তীতে কোনো সুন্দর একটা ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আহ সেভাবে পড়াশোনা করো, সুন্দর মতো প্রস্তুতি নাও পরবর্তীতে তোমার পরীক্ষা এবং ভর্তি যুদ্ধের জন্য। ওটা কষ্ট করে।